হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। ধরেছিলেন তারই বোন শেখ রেহানা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক শফিক রহমান। তার সাথে ছেলের কেমন নির্মমতা, মাকে হত্যার অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর কথা না বাড়িয়ে চলেন আপনাদের স্ক্রিনের মাধ্যমে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু কথা বলছি। দত্তক নেয়া ছেলের বিরুদ্ধে 24 মে ছেলের হাতে মায়ের প্রাণনাশের ঘটনাটি ঘটে যশোর মনিহারস্থ ফলপট্টি এলাকায়। ন্যাক্কারজনক ঘটনাটি এলাকায় জানাজানি হলে সেদিন বিকেলে ঘটনাস্থলে গিয়ে খালেদা বেগম রুমি নামের সেই মায়ের মরদেহ উদ্ধার করে অভিযুক্ত ছেলে শেখ শামসকে আটক করে পুলিশ। দরজা খুলে দেখতে পারে ভিতরে একটি মহিলা মৃতদেহ পড়ে আছে। পরে মহিলা পালিত ছেলে শামসের স্বীকারোক্তি অনুযায়ী সে জানায় সে বাস দিয়ে মাথায় আঘাত করার কারণে মারা যায়। এলাকাবাসী জানায় মনিহার ফলপট্টির শামস মার্কেটের দ্বিতীয় তলায় থাকতেন খালেদা খানম নামের সেই নারী। সন্তান না থাকায় শামসকে দত্তক নিয়ে লালন পালন করে বড় করেন তিনি। ঘটনার দিন সকালে পানি না পেয়ে দোকানিরা তাকে ডাকাডাকি শুরু করলে কোনো সাড়া দেন না তিনি। এক পর্যায়ে তার সাড়া না পেয়ে দুপুরে সরকারি জরুরি সেবা 999-এ কল দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলতে বললে শামস জানায় তার মা খালেদা বাড়িতে নেই। পরে সন্দেহ হলে শামসকে জেরা করতে শুরু করে পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লাঠি দিয়ে মাকে হত্যা করার বিষয়টি স্বীকার করে শামস নিজেই। পরবর্তীতে খালেদার স্বজনদের উপস্থিতিতেই তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সকাল থেকে মার্কেটে পানি পাওয়া যাচ্ছিল না, দেন ডাকাডাকি করা হয়েছে অনেক। দেন ওনারা কেউ সারা শব্দ না দেওয়াতে আমরা 999-এ ফোন দিই। ফোন দেওয়ার পরে পুলিশ আসে। পুলিশ আসার পরে নক দেওয়ার পরে দরজা খুলে দেয়। খুলে দেওয়ার পরে ওরা জিজ্ঞেস করলে ওর আম্মু কোথায়, ও বলে খুলনায় রয়েছে। তো আসলে ওর আম্মু খুলনায় নেই। পরে ওরে জেরা করার পরে ওর আম্মুর যে রুম, ওই রুম ও খুলতে দিতে চায় না। তো যখন খুলতে না দিতে চায় তখন পুলিশ বলে না তুই খোল। তখন এই কথা বলার পরে পুলিশ সদস্য যে ওর সাথে নিয়ে যখন রুম খোলে তখন ওর আম্মুর লাশ পাওয়া যায় এবং ওইখান থেকে ওরে আটক করে। নিহতের স্বজনেরা জানান মাদকাসক্ত শামস বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য তার মাকে মারধর করতেন। এমন নেক্কারজনক ঘটনায় শামসকে উপযুক্ত বিচারের আওতায় আনার দাবিও জানান স্বজনেরা। যে ভাড়া তোলে আমার ফুপুর হয়ে, সেই লোক ভাড়া তুলেছে, গতকাল রাত থেকে দরজা ধাক্কাচ্ছে, কেউ দরজা খুলছে না। এখন না খোলার পরে তার সে রাত্রে চলে যায়, সকালে এসে আবার দরজা ধাক্কায় যে ভাড়াটা ফুপুর কাছে বুঝাই দেবে, তাও খোলে না কেউ। তখন 2টো পর্যন্ত ধাক্কাধাক্কি করে ঘর দরজা না খোলার পর আমার এই ভাইকে রিং করে। রিং করার পর এই ভাই আসে, এসে দরজা ধাক্কাতে কেউ খোলে না। তখন 999-এ রিং করে। 999-এ রিং করার পর পুলিশ আসে। পুলিশ এসে দরজা খুলে দেখা যায় আমাদের এই যে ফুপু একটা ছেলেকে 3 মাস বয়সের থেকে পেলে পুষে মানুষ করেছে, সেই ছেলে ঘরের মধ্যে রয়েছে এবং ওই ঘরে কর্তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারই বোন শেখ রেহানা, আর তাতেও রাজি হননি তিনি। পরে সজীব ওয়াজেদ জয়ের কথায় ক্ষমতা ছাড়তে সম্মত হন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা জুলাই আগস্টের প্রথম মামলার আনুষ্ঠানিক অভিযোগে উঠে এসেছে এমন তথ্য, যেখানে আরো বলা হয়েছে 4 আগস্ট রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল কঠোর অবস্থানেই নিয়ে যান শেখ হাসিনাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার আগের 2 দিন গণভবনে রুদ্ধশ্বাস সময় পার করেন তিনি। যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে সব ধরনের চেষ্টা করেন শেখ হাসিনা। 4 আগস্ট দুপুর থেকে 5 আগস্ট ঢাকা ছাড়ার আগ পর্যন্ত নানা ঘটনার বিবরণ উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের জমা দেয়া নথিতে। ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার চেষ্টা শিরোনামে ট্রাইব্যুনালে জমা দেয়া নথিতে বলা হয়েছে 4 আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার। রাজিও হন শেখ হাসিনা। কিন্তু ওই সময়ে গণভবনে উপস্থিত থাকা ওবায়দুল কাদের ও মোহাম্মদ আলী আরাফাতের তীব্র বিরোধিতার মুখে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন শেখ হাসিনা।
নথিতে আরও বলা হয়েছে 4 আগস্ট রাত 10টায় ঘনিষ্ঠজনদের নিয়ে গণভবনে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে বোন শেখ রেহানা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, 3 বাহিনীর প্রধান আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব ও র্যাবের ডিজি উপস্থিত ছিলেন। বৈঠকে 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমনের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে 3 বাহিনীর প্রধান ও আইজিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি বৈঠক হয়। ওই বৈঠকেই ঢাকা ও ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থান নেওয়া এবং সেনা পুলিশ সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত হয়। 4 আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনার সাথে আরও ছিলেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী, দলের শীর্ষ পর্যায়ের নেতা, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ও নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এ বৈঠকে উপস্থিত ছিলেন। এ বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠলে ক্ষুব্ধ হয়ে তিনি বলতে থাকেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। সে সময় মেরুদণ্ড শক্ত করে বিক্ষোভ দমনে সেনাপ্রধানকে নির্দেশ দেন শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই থেমে যাবে। ট্রাইব্যুনালে জমা দেওয়া নথিতে আরও বলা হয়েছে, ওই দিন রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান। 5 আগস্ট 2024 3 বাহিনীর প্রধানকে সকালে গণভবনে ডেকে কঠোরভাবে আন্দোলন দমনের নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, অসন্তোষ প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতি। কেননা পুলিশ শক্ত অবস্থান নিলেও লক্ষ লক্ষ মানুষকে ঢাকায় ঢুকতে কোনো বাধা দেয়নি সেনাবাহিনী। এই অবস্থায় সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতায় ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেন, তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। প্রসিকিউশন বলছে, পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। 5 আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা পালানোর পর থেকে আপনারা কি মনে করতেছেন? বাংলাদেশ কি আসলে সঠিক পথে চলতেছে নাকি ভুল পথে যাচ্ছে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি মনে করি অল্প কিছুদিন 5 আগস্টের পর কিছুদিন বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সঠিক পথে আসলে বাংলাদেশ এগোচ্ছে না। কারণ হচ্ছে ডক্টর ইউনূসকে বসানো হয়েছে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ছাত্রদের যে রক্ত দিয়ে, তারপর নিজের হাত দিয়ে পা দিয়ে পঙ্গু হয়ে তারপর কিন্তু ডক্টর ইউনূসকে এই গদিতে বসানো হয়েছে। কিন্তু সেই ছাত্র জনতার দাবি না মেনে তার নিজের ইচ্ছা মতো, তার মন মতো, মন গড়া কাজগুলো করতেছে। অধিকাংশ কাজগুলো তার মন মতো করতেছে। দেখতে পারলেন সামান্য একটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কি পরিমাণ এই ছাত্রদের কি পরিমাণ ঘাম জড়াতে হয়েছে, কি পরিমাণ রাতের পর রাত ঘুমগুলোকে নষ্ট করতে হয়েছে। তো এই যে দাবিগুলো, এরপরে আসিফ নজরুল, এই আসিফ নজরুল সে গত 4 বছর আগে একটা পোস্ট করেছিলেন তার ফেসবুকে যে তিনি যখন আইনমন্ত্রী, মানে যদি কোনোদিন আইনমন্ত্রী হতে পারেন তাহলে দেশের আইনের ব্যবস্থায় পরিবর্তন করে ফেলবেন। অথচ আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরে 5 আগস্টের পর তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে। অথচ দেখতে পারি আমরা বাংলাদেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি আইনের দিক থেকে। আপনারা দেখছেন কিনা ভাই? আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। মানে কোন রকম এদিক থেকে সেদিক হয় না। আসলে তার মানে কি উপরে চেয়ারে বসলে দুনিয়ার সবকিছু ভুলে যায় মানুষ নাকি? এরকমই আসলে বাস্তবতা? তো ভাই জানি না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ডক্টর ইউনূস যে পরিমাণ মানে উল্টাপাল্টা বর্তমানে করতেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। কারণ নারীবাদীদেরকে নিয়ে যে পরিমাণ আলেম সমাজ সোচ্চার হয়েছে, তার কিন্তু এত আলেম, এত সমাবেশ, এত কিছু করতেছে, বিপক্ষে কথা বলতেছে, কোরআন হাদিসের বিপক্ষে যাচ্ছে, তা সত্ত্বেও কি আলেমদের কথা, কোরআনের কথা এগুলো কোনো তার কাছে গ্রহণযোগ্য নয়। সব গ্রহণযোগ্য কি ওই নারীবাদীরা কি বললে সেই কথাগুলো তার কাছে গ্রহণযোগ্য। তো যাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ডক্টর ইউনূস কি ঠিকভাবে দেশ চালাতে পারতেছে নাকি অবশ্যই পারতেছে না। কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। তো আর কোনো কথা না, ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।